শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন কোন প্রক্রিয়ায়? বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যে পরিবেশ, তাহলে শেখ হাসিনার সরকার যে আবার প্রতিষ্ঠা হবে বা শেখ হাসিনা যে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে তার যে প্রত্যাবর্তন ঘটবে, কোন প্রক্রিয়ায়, কিভাবে সেটা হতে পারে, সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যদি দেখি, তাহলে ডক্টর ইউনূসের যে প্রায় 1 বছরের শাসন, জনগণ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত, কারণ বাংলাদেশের আইন নেই, প্রশাসন সঠিকভাবে কাজ করছে না, মব জাস্টিস, যে কোনো জায়গায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটপাট সারা বাংলাদেশের মানুষকে একটা অস্থিরতার মধ্যে রেখেছে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছে, তাদের মধ্যে সবসময় দুশ্চিন্তা, কর্ম নেই, উন্নতি নেই, মানে নতুনভাবে যে একটা স্বপ্ন দেখবে, একটা উন্নতির দিকে ভাবনা ভাববে, সেরকম পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে নেই। স্বাভাবিকভাবেই ইউনূসের বিরুদ্ধে এই মুহূর্তে বাংলাদেশের জনমত। আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের কার্যকলাপ নিষিদ্ধ, তার ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যকলাপ নিষিদ্ধ। তাহলে এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগের কার্যকলাপ নিষিদ্ধ, তাহলে তারা কি করে আন্দোলন করবে? আওয়ামী লীগ কীভাবে ফিরবে? শেখ হাসিনা কীভাবে ফিরবে? তাদের যে নেতা কর্মী দেখলেই এনসিপি, জামাত, বিএনপির লোক মব জাস্টিস করে তাদের মারধর করছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে, বা পুলিশ যে কোনো জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসছে আওয়ামী লীগ শুনতে পেলেই, আওয়ামী লীগ পরিচয় জানতে পারলেই। এমনকি তাদের পরীক্ষার হলে পরীক্ষা পর্যন্ত দিতে পারছে না যারা ছাত্রলীগের কর্মী সমর্থক। তাহলে আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে? তারা বাংলাদেশে ঝটিকা মিছিল করছে, আন্দোলন করছে, কিন্তু জনগণের এই যে ক্ষোভকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠা পাবে? শেখ হাসিনা কীভাবে ক্ষমতায় ফিরবে? কারণ আন্দোলন করতে গেলে যে ধরনের একটা সংঘবদ্ধ ব্যাপক জমায়েত প্রয়োজন, সেটা এই মুহূর্তে তো বাংলাদেশের সেনাবাহিনী করতে দিচ্ছে না, বাংলাদেশের পুলিশ প্রশাসন করতে দিচ্ছে না। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক দল এনসিপি, মানে ডক্টর ইউনূসের রাজনৈতিক দল, তারপরে জামাতে ইসলামী, এই যে সরকারের, মানে এই এনসিপি সরকারের একেবারে প্রধান দল, সেই সঙ্গে সরকারের আরেকটি সুবিধাভোগী দল হচ্ছে জামাতে ইসলামী, তারা মিলে, এই দুটি দল মিলে, সঙ্গে বিএনপিরও একটা অংশ রয়েছে, পুলিশ এবং আর্মি, সবাই মিলে আওয়ামী লীগ কোনো একটা আন্দোলন করতে গেলে সেই আন্দোলনকে প্রতিহত করছে। এখন আন্দোলন আওয়ামী লীগ করছে বা আরও করবে, কিন্তু সেই আন্দোলন করতে গেলে তারা এনসিপির বিরুদ্ধে লড়াই করতে পারবে, জামাতের বিরুদ্ধে লড়াই করতে পারবে, এমনকি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও লড়াই করতে পারবে। কিন্তু আর্মির হাতে যে অত্যাধুনিক অস্ত্র রয়েছে, সেই অস্ত্রের বিরুদ্ধে তারা কীভাবে লড়াই সংগ্রাম করবে? যেমন গোপালগঞ্জে যেভাবে রুখে দাঁড়িয়েছে, যার ফলে বাংলাদেশের আর্মি একেবারে গুলি চালিয়েছে, অকাতরে গুলি চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, এমনকি আর্মি বুটের তলায় আওয়ামী লীগ নেতা কর্মী বা সাধারণ মানুষদের সেখানকার পিষ্ট করেছে। তাহলে এই যে নিষ্ঠুর অবস্থান নিচ্ছে সেনাবাহিনী, গোপালগঞ্জে প্রায় 7-8 জন মানুষকে গুলি করে মেরে দিয়েছে, তারপরে প্রায় 25-30 জন আহত হয়েছে, সেখানকার 1,500-এর বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে। আবার দেখুন, এই যে বাংলাদেশের মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনার পরে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল, সেই আন্দোলন উপদেষ্টা আসিফ নজরুল আন্দোলনের ভয়ে তিনি জানালা দিয়ে মাইক ধরে বললেন, আমরা সব দাবি মেনে নিচ্ছি, ছাত্রছাত্রীরা যে দাবি করছে। কিন্তু তিনি বেরিয়ে গিয়েই কী করলেন, মানে প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রীর নামে মামলা দিয়ে দিলেন। তার মানে কি, যেই আন্দোলন করবে আওয়ামী লীগ, সেখানে থাকুক বা না থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আবার বাংলাদেশের সেনাবাহিনীর একটি অডিও ভাইরাল হয়েছে, সেখানে সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বলছেন যে এই আন্দোলনকে বাড়তে দেওয়া হবে না, ছাত্রদের যে আন্দোলন, এদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং রাজনৈতিক নেতাদের বলা হচ্ছে যে পুলিশ প্রশাসনের সঙ্গে, আর্মির সঙ্গে তোমরাও থাকো, এদের কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না। তাহলে এই পরিস্থিতিতে যে আর্মি যদি আন্দোলন না করতে দেয়, পুলিশ যদি আন্দোলন না করতে দেয়, আওয়ামী লীগ আন্দোলন সংঘবদ্ধ হতে গেলেই যদি গ্রেপ্তার এবং আর্মি গুলি চালিয়ে দেয়, তাহলে কিভাবে তারা সংঘবদ্ধ হবে? দেখুন, শেখ হাসিনার সরকার কিন্তু অনেক শক্তিশালী ছিল, কিন্তু 2024 সালের যে জুলাই আগস্ট আন্দোলনের সময় যেমন আমেরিকার ডিপ স্টেট অর্থ দিয়েছে, ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে অর্থ বিনিয়োগ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে, জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক,
তিনি সেনাবাহিনীকে সরাসরি বলেছেন যে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে এই আন্দোলন দমন করা যাবে না। অর্থাৎ জাতিসংঘ, আমেরিকা তারা কলকাঠি নেড়ে শেখ হাসিনার সরকারকে ফেলতে সাহায্য করেছে। তেমনি পাকিস্তানের জঙ্গি বাহিনী সরাসরি স্বীকার করেছে যে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তারাও ছিলেন, তারা এই শেখ হাসিনার পতন ঘটাতে তারা সহযোগিতা করেছেন। এখন তাহলে আওয়ামী লীগ যখন আন্দোলন করবে, সেই আন্দোলন বাংলাদেশের সেনাবাহিনী পাশে থাকবে না? যেমন করে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী, শেখ হাসিনার পতন ঘটেছে। আজও যদি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর ইউনূসের সরকারের কাছ থেকে সরে যায়, 1 মিনিট টিকতে পারবে না ডক্টর ইউনূসের সরকার। কিন্তু এই সরকারের সঙ্গে তো রয়েছে এনসিপি রয়েছে, জামাত রয়েছে, বিএনপির সমর্থন রয়েছে, পুলিশ রয়েছে, আর্মি রয়েছে। তাহলে কি করে আওয়ামী লীগ সংঘবদ্ধ আন্দোলন করবে, প্রতিরোধ গড়ে তুলবে? তারা এই সরকার ফেলার যে আন্দোলন, ইউনূসকে সরানোর যে আন্দোলন, কি করে তারা দাঁড়া মারবে? এইখানে একটা জিনিস বুঝতে হবে যে 1971 সালে কিন্তু এই পাকিস্তানি আর্মি বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, 30 লক্ষ মুক্তিযোদ্ধা তারা কিন্তু মেরে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে 30 লক্ষ মুক্তিযোদ্ধা বাংলাদেশের পাকিস্তান আর্মির সঙ্গে লড়াই করতে গিয়ে। এমনকি 2 লক্ষ মা বোনের ইজ্জত চলে গিয়েছে। কিন্তু একটা সময় ভারত কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সরাসরি সৈন্য পাঠিয়েছে এবং যুদ্ধ করেছে। শেষমেশ এই মুক্তিযোদ্ধা বাহিনী এবং ভারতীয় বাহিনীর কাছে কিন্তু পাকিস্তানের পরাজয় হয়েছে। এবং সেই সময় বাংলাদেশের প্রায় 1 থেকে 2 কোটি বাংলাদেশের জনগণকে আশ্রয় দিয়েছিল ভারত, অর্থাৎ পাশে দাঁড়িয়েছিল। তাহলে শেখ হাসিনার সরকারকে পতন ঘটাতে, ইউনূসের সরকারকে আনতে যদি আমেরিকার পাশে থাকে, আমেরিকা সহযোগিতা করে 2024 সালে, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী যদি সহযোগিতা করে থাকে, আমেরিকার ডিপ স্টেট যদি অর্থ বিনিয়োগ করতে পারে, জাতিসংঘ যদি শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবাহিনীকে নিয়ে যেতে পারে, আজকে যে দেশটি স্বাধীন করে দিয়েছে ভারত পাশে দাঁড়িয়ে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি ভারতের সেনাবাহিনী যুদ্ধ করেছে, কয়েক হাজার সৈন্যের প্রাণ গিয়েছে, সেই ভারত আজকে বাংলাদেশ পাকিস্তানময় হয়ে যাবে, পাকিস্তানের মতো একটি রাষ্ট্র তৈরি হবে, পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করবে, ভারতের নিরাপত্তার জন্য হুমকি দেবে, 7 সিস্টার দখল করে নেব বলবে, কলকাতা দখল করে নেব বলবে, এই রকম একটি সরকার ইউনূসের রয়েছে। আর সেখানে এই ইউনূসের সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা 71-এর জয়ী শক্তি, কিন্তু 2024-এ যারা পরাজিত হয়েছে, সেই শক্তির পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধাদের পক্ষে 71-এ যাদেরকে ভারত সহযোগিতা করেছিল, তাদের পাশে ভারত কি দাঁড়াবে না? ভারতের এটা কর্তব্য এই আওয়ামী লীগের পাশে দাঁড়ানো, এই মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের পাশে দাঁড়ানো। যেমন আমেরিকার ডিপ স্টেট ইউনূসের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তেমনি ভারত কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। যেভাবে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, বিভিন্নভাবে ভারতের নিরাপত্তার জন্য হুমকি দিচ্ছে বাংলাদেশের উপদেষ্টারা, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, সেক্ষেত্রে বাংলাদেশকে এইভাবে চলতে দেয়া ভারতের পক্ষেও কিন্তু সেটা খুব একটা সুবিধাজনক হবে না। তাই এই যে 71-এর যে মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের পাশে কিন্তু ভারতকে আজ হোক কাল হোক দাঁড়াতেই হবে শক্তভাবে এই ডক্টর ইউনূসের সরকারের পতনের জন্য। আর ভারত যেদিন সরাসরি পাশে দাঁড়াবে, সেই দিন একেবারে অবলীলাক্রমে ইউনূসের পতন ঘটবে। আর যদি সেই পরিবেশ পরিস্থিতি না আসে, বাংলাদেশের আর্মি যদি একটু নিরপেক্ষ হয়, তাহলে তার আগেই ডক্টর ইউনূসের সরকারের পতন ঘটে যাবে। কিন্তু পতন ডক্টর ইউনূস সরকারের খুব তাড়াতাড়ি ঘটবে, সেটা যে কোনো প্রক্রিয়ায়, এটা বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, ভারত কোনোভাবেই এই যা চলছে এটা দীর্ঘদিন চলতে দিতে পারে না। আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা তাদের যে লড়াই সংগ্রাম করছে, সেখানে ভারত পাশে থাকবে, এটাই বাস্তব, পাশে থাকা উচিত, এটাই বাস্তবতা। ডক্টর ইউনূস সরকারের সময় ফুরিয়ে এসেছে, সেটা যে কোনো প্রক্রিয়ায় পতন শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।